কখনো কখনো কিছু কিছু ভ্রমণ শুধু যে নতুন নতুন জায়গা দেখার অভিজ্ঞতা এনে দেয় তাই নয়, সেই সঙ্গে নানা বৈচিত্র্যে অনায়াসে ভরিয়ে তোলে স্মৃতির ঝুলি। আমাদের এবছরের বর্ণময় স্পেন ভ্রমণও যেন ঠিক সেভাবেই আজীবন পাহাড়প্রেমী মনকে নীল সমুদ্রের হাতছানিতে মুগ্ধ করে তোলার পাশাপাশি জীবনে প্রথমবার স্নরকেলিং এর রোমাঞ্চ থেকে শুরু করে পুরনো শহরের অলিগলিতে হারিয়ে যাওয়া আর আশ্চর্য সব কীর্তির সামনে হাঁ করে দাঁড়িয়ে থাকার অসামান্য সব মুহূর্ত উপহার দিয়েছিল। তাহলে ডাউন মেমোরি লেনে আরেকবার ফিরে দেখা যাক সেই মুহূর্তগুলো। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি মনস্বিতা, আমি সৌভিক। পরিযায়ীর চোখে নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। 15 দিনের জন্য আমরা এবার বেড়াতে এসেছি স্পেনে। আর গতকাল রাতে মাদ্রিদ থেকে আমরা পৌঁছে গেছি লেস্তার তিত নামে ছোট্ট একটা গ্রামে। আর আমরা লেস্তার তিতের একটা এয়ারবিএনবিতে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এয়ারবিএনবির রুমগুলো এই পাশে, আর পেছনে রয়েছে ভীষণ সুন্দর একটা পুল। তবে তার আগে আজ সকালে সবাই রেডি হয়ে এখন আমরা বেরিয়ে পড়ব লেস্তার তিত এক্সপ্লোর করার জন্য। আর এটি কোস্টাবাবা এরিয়ার একটা ছোট্ট গ্রাম। তো আজকে আমাদের সারাদিনের অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে স্কুবা ড্রাইভিং, গ্লাস বোট রাইডিং, আর দেখা যাক আর কি এক্সাইটিং অ্যাক্টিভিটি করা যায়। হ্যাঁ, তো সারাদিনের জন্য ভীষণ ইন্টারেস্টিং একটা দিন হতে চলেছে। আর আমরা ফিরে এসে এই পুলে নামবো, কারণ ইউরোপের সামার টাইম চলছে এখন। আর এই সময়টা রাত্রি প্রায় 9টা পর্যন্ত বাইরে আলো থাকে, তো অনেকটা সময় পাওয়া যায় সারাদিন ঘোরার পরেও। আর ইচ্ছে আছে আজকে সারাদিনটা ভীষণভাবে এনজয় করার। তো চলুন এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি, আর আপনারাও আমাদের সঙ্গে থাকুন। সকালের রোদ ঝলমলে পরিবেশে দারুণ সুন্দর দেখাচ্ছে এয়ারবিএনবির এই পুল সাইটটা। আজ সারাদিন বাইরেই কাটবে, আর ব্রেকফাস্ট লাঞ্চ সবই সেরে নিতে হবে সারাদিনের নানা অ্যাক্টিভিটির মাঝে। তাই চটজলদি সবাই তৈরি হয়ে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। কোনো রেস্টুরেন্টে বসে খেলে ভালো তো লাগে ঠিকই, কিন্তু তাতে বেশ খানিকটা সময় চলে যায়, আর স্বাভাবিকভাবেই খরচাও কিছুটা বেড়েই যায়। তাই ঠিক হলো আগের দিনের মতোই রাস্তার উপর যে কোনো একটা সুপারমার্কেট থেকে প্রয়োজন মতো জল, খাবার আর কফি কিনে নেওয়া হবে। প্ল্যান মাফিক লিডল থেকে আমরা ব্রেকফাস্ট আর লাঞ্চের জন্য সব খাবার নিয়ে সোজা চলে গেলাম লেস্তার তিত সি বিচে। আজকে আমাদের প্ল্যান ছিল 3টের সময় স্কুবা ড্রাইভ করার, কিন্তু বিকজ অফ ব্যাড ওয়েদার সেটা পসিবল নয়। তো আমি আর অরিজিৎ একটুখানি গেছিলাম খোঁজ খবর নিতে। তো তারপরে যেটা আমরা ফাইনালাইজ করলাম যে 2টোর সময় আমরা আজকে করব স্নরকেলিং। তো স্নরকেলিং বাচ্চাও করতে পারবে। তো আমাদের 5 জনের স্নরকেলিং মিলিয়ে 170 ইউরো লাগবে। তো সেটার জন্যই আমরা এখন প্রিপারেশন নিচ্ছি, সব ড্রেস চেঞ্জ করে 2টোর সময় আমরা স্নরকেলিং করতে চলে যাব। এখনো পর্যন্ত বেশ রোদ আছে বটে, তবে মোবাইলে ওয়েদার চেক করে দেখলাম ঘন্টা দেড়েক পর আকাশ বেশ মেঘলা হয়ে যাবে। কি আর করা, রোদ থাকতে থাকতেই সি বিচে বেশ খানিকটা সময় কাটিয়ে নিলাম আমরা। পাহাড়ি এলাকা শেষ হতেই সমুদ্রের ধার ঘেঁষে শুরু হয়ে গেছে বিচ এরিয়া। প্রায় নির্জন সৈকতে ঢেউ গুনতে গুনতে দিব্যি সময় কাটানো যায় একান্তে বা প্রিয়জনের সঙ্গে। আর মনের অজান্তেই ঘড়ির কাঁটা এগিয়ে চলে আপন খেয়ালে। খানিকক্ষণ বিচে ঘুরে পার্কিং এরিয়ার উল্টো দিকেই একটা স্নরকেলিং এজেন্সির অফিসে চলে এলাম আমরা। সেখান থেকে প্রত্যেকের মাপ মতো স্নরকেলিং কস্টিউম আর গিয়ার্স ভাড়া নিয়ে নিলাম। জনা 15-র একটা দল তৈরি হলে গাইড আমাদের নিয়ে চললেন ফেরিঘাটের দিকে। ওখান থেকে বোটে করে আমরা চলে যাব সেই স্পেশাল স্পটটাতে যেখানে আমাদের স্নরকেলিং করানো হবে। অবভিয়াসলি গাইড সবসময় আমাদের সঙ্গে থাকবে, তো ভীষণ এক্সাইটিং একটা মোমেন্ট হতে চলেছে এবার। লেস্তার তিতের ফেরিঘাটটা নেহাত ছোট নয়। ছোট, বড়, মাঝারি নানা সাইজের কমার্শিয়াল, পার্সোনাল আর মাছ ধরার বোট নোঙর করে রাখা আছে এখানে। আমাদের বোটের কাছাকাছি পৌঁছে এবার কোনো রকমের টেনে টেনে সুইমিং কস্টিউমগুলো পরে নিলাম সবাই। বিশেষভাবে তৈরি এই পোশাকগুলো বেশ টাইট আর এমন মেটেরিয়াল দিয়ে তৈরি যাতে জলে পড়লেও সেটা আপনাকে জলে ভেসে থাকতে সাহায্য করবে। দলের সবাই রেডি হয়ে গেলে এবার বোটে করে আমরা রওনা হয়ে পড়লাম। কিছুটা এগোতেই আমাদের গাইড বুঝিয়ে দিলেন স্নরকেলিং করার সময় কিভাবে এই টিউবগুলো ব্যবহার করতে হয়। এতক্ষণে আকাশ একটু মেঘলা হয়ে এসেছে, রোদও মুখ লুকিয়েছে মেঘের আড়ালে। যেতে যেতে সমুদ্রের বুকে মাঝে মাঝে চোখে পড়ছে মাথা তুলে দাঁড়িয়ে থাকা প্রাচীন সব পাহাড়ের টুকরো টুকরো অংশ। আরো কিছু দূর যেতেই আমরা পৌঁছে গেলাম স্নরকেলিং এর সেই বিশেষ জায়গাটায়। এবার আরেকজন গাইড আমাদের চিনিয়ে দিলেন এখানে দেখতে পাওয়া সম্ভাব্য সব সামুদ্রিক মাছ আর প্রাণীর ছবি। অল্প সময়ের মধ্যেই সবাই বাকি প্রিপারেশন সেরে নিলাম আর তৈরি হলাম
অনন্ত নীল সমুদ্রের বুকে ঝাঁপিয়ে পড়ার জন্য। গাইডের সাহায্যে এবার একে একে সবাই জলে নামতে শুরু করলেন। এই জায়গাটা সমুদ্রের বুকে জেগে থাকা পাহাড়ের মাঝখানে হওয়ায় এখানে ঢেউ আর জলের টান অনেকটাই কম, আর গভীরতাও কয়েক ফুটের মধ্যেই। সব মিলিয়ে স্নরকেলিং করার একদম আদর্শ জায়গা। কম বেশি সবার পেটেই একটু নোনা জল গেলেও প্রায় মিনিট 40 সারা জীবন মনে রাখার মতো অসাধারণ অভিজ্ঞতা এবং স্মৃতি নিয়ে বোটে ফিরে এলাম সবাই। শেষের দিকে পিউদি আর অরিজিৎদা নোনা জল খেয়ে ফেলায় ওদের শরীরটা একটু খারাপ লাগলেও কিছুক্ষণের মধ্যেই আবার সুস্থ হয়ে ওঠে ওরা। ফেরার পথে আমরা প্রত্যেকেই যেন মনে মনে গভীরভাবে উপলব্ধি করছিলাম জিন্দেগি না মিলেগি দোবারা সিনেমার সেই বিখ্যাত দৃশ্যটা। একটু আগেই আমাদের স্নরকেলিং সেশনটা কমপ্লিট হলো, আর প্রথম দিকে একটু ভয় লাগছিল কারণ আমি সুইমিং জানি না, কিন্তু তারপর আমাদের ইনস্ট্রাক্টর আর গাইড যিনি ছিলেন উনি ভীষণভাবে হেল্প করেছেন, প্রত্যেকটা মুহূর্তে কনফিডেন্স দিয়ে গেছেন যে আমি আছি, কোনো ভয় নেই। আর তারপর সত্যিই এনজয় করেছি ভীষণভাবে, একদম ডিসকভারি চ্যানেল বা অ্যানিমাল প্ল্যানেটে যেভাবে দেখা যায় জলের নিচে মাছগুলো, সেরকম প্রচুর মাছ দেখতে পেয়েছি আমরা, ছোট বড় সব মিলিয়ে। দুঃখের বিষয় একটাই যে আমাদের যেহেতু ক্যামেরাটা নিয়ে জলের মধ্যে নামা সম্ভব ছিল না, সেই জন্য সেই দৃশ্যগুলো আমরা ক্যামেরায় ধরতে পারলাম না বা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কিন্তু পার্সোনালি ভীষণ ভীষণ ভালো এক্সপেরিয়েন্স এখানে। আর এখানে বেশ অনেক ধরনের মাছ দেখতে পাওয়া যায়, ছোট থেকে বড় বিভিন্ন রকম দারুণ দারুণ। তো আপনারা আসলে বেশ ভালোই এনজয় করবেন এই জায়গাটাতে। তো আমি যেহেতু সুইমিং জানি আমার অতটা অসুবিধা হয়নি, কিন্তু যে জল থেকে ওঠার পরে প্রচন্ড ঠান্ডা, এত হাওয়া দিয়েছে, বোটে করে যখন আমরা ফিরছিলাম প্রচন্ড ঠান্ডা লাগছিল, ছেড়ে দিয়েছিল। কিন্তু হ্যাঁ, মজাদার ব্যাপার, একটা মজাদার এক্সাইটমেন্ট। তবে আরেকটা মজাদার জিনিস হচ্ছে এই যে আমাদের পিছনে যে বোটটা আপনারা দেখছেন, এই বোটটাতেই কিন্তু জিন্দেগি না মিলেগি দোবারার যে শুটিংটা হয়েছিল কোস্তা বাবা এরিয়াতে, ওরা যে স্কুবা ডাইভিংটা করেছিল এটা এই বোটটাতে করেই নাকি ওরা গিয়েছিল। আমাদের যিনি ড্রাইভার ছিলেন, আমাদের সাথে গাইড হিসেবে ছিলেন, তো তিনি এই ইনফরমেশনটা আমাদের দিলেন। মিনিট 10 মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম এয়ারবিএনবিতে ফেরার জন্য, আর ফিরেই শুরু হয়ে গেল সুইমিং পুলের জল তোলপাড় করে আরেক দফা উচ্ছ্বাসের পালা। এই সময় প্রায় গোটা এয়ারবিএনবি ফাঁকা, আর সুইমিং পুলেও শুধু আমরা 5 জনই রয়েছি। আর আমাদের পায়কে প্রায় ঘন্টাখানেক পুলে দাপিয়ে অন্ধকার নামতে ঘরে ফিরলাম সবাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, বুয়েনোস দিয়াস ফ্রম স্পেন। আমি মনস্বিতা, পরিযায়ীর চোখে নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। 15 দিনের জন্য আমরা বেড়াতে এসেছি স্পেনে, আর এই মুহূর্তে আমরা রয়েছি কোস্তা ব্রাভা রিজিয়নে। গত পরশু আমরা এসেছিলাম এখানকার লাস্তারতিথ নামে একটা ছোট্ট গ্রামে, সেখানে আমরা কালকে সারাদিন ঘুরলাম, স্নরকেলিংয়ের অভিজ্ঞতা হলো এখানে আমাদের ফার্স্ট টাইম, আর দারুণ এক্সপিরিয়েন্স ছিল অল টুগেদার। আর এখন এই মুহূর্তে সকালবেলা আমাদের এখানে দ্বিতীয় দিন, তবে আজ সারাদিনটাই ভীষণ ক্লাউডি যাবে, আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকে প্রচুর মেঘলা ওয়েদার। তো আমরা ভেবেছিলাম যে আজ একটুখানি ওই গ্লাস বোট রাইডিংটা করবো, আরেকবার যাব সমুদ্রে, কিন্তু সেটা আনফর্চুনেটলি করা যাবে না, কারণ মেঘলা ওয়েদারের জন্য সেটা ভালো দেখা যাবে না, আর একটু রিস্কিও হয়ে যাবে বাই চান্স যদি বেশি জোর হাওয়া আসে বা বৃষ্টি হয়। তো সেই জন্য আমাদের গাইডরাই বললেন যে একটু রিস্কি হয়ে যাবে ব্যাপারটা। তো এনিওয়ে, কালকে তো দারুণ অভিজ্ঞতা হয়েছে, তো সেই জন্য আমরা ঠিক করলাম যে তাহলে এখানে আর সময় নষ্ট না করে এখনই বেরিয়ে পড়া যাক। আজকে আমাদের প্ল্যান হলো এই কোস্তা ব্রাভা রিজিয়ন থেকে সোজা বার্সেলোনা চলে যাওয়ার, সেখানেও আমরা সারাদিন ঘুরবো। আজকের দিনটা তো থাকবোই সারাদিন, বাকি দিনটা, আর কালকেও সেখানেই ঘুরবো। তো দারুণ এক্সাইটিং হতে চলেছে সেই পার্টটাও। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক। আর এই মুহূর্তে আমাদের লাগেজগুলো তোলা হচ্ছে গাড়িতে, এক্ষুনি আমরা বেরিয়ে পড়বো, যেতে যেতে গাড়িতে খেয়ে নেব, আর মাঝে মাঝে একটা দুটো ব্রেক নেব। তো চলুন এখন বেরিয়ে পড়ি। গাড়িতে সব লাগেজ তুলে আর আগের দিনের মতোই কিছু খাবার নিয়ে আমরা বেরিয়ে পড়লাম লেস্তারতিথ ছেড়ে। সবুজে মোড়া গ্রামের রাস্তা আর পপি ফুলে ঢাকা লাল হয়ে ওঠা মাঠ পেরিয়ে এগোতে লাগলো আমাদের গাড়ি। মাঝে অসাধারণ সব পাহাড়ি পথে পড়ল বেশ কিছু ছোট বড় টানেল। ঘন্টা দেড়েক পর আমরা পৌঁছে গেলাম কোস্তা ব্রাভা রিজিয়নের বিখ্যাত তোসা দে মার সৈকতে। পার্কিং এরিয়াতে গাড়িটা রেখে পায়ে পায়ে চলে এলাম অপূর্ব সুন্দর নীল সমুদ্রের জলে পা ভেজাতে। আজ সকাল থেকেই দিনটা বেশ মেঘলা হলেও তা কিন্তু সমুদ্রের রূপকে খুব একটা আড়াল করতে পারেনি। সমুদ্রের তীর জুড়ে রয়েছে অসংখ্য হোটেল, রিসর্ট, রেস্টুরেন্টস, আর আমাদের মতো আরো অনেকেই উপভোগ করছেন এই অসাধারণ সৌন্দর্য।
নানা শেডের নীল রঙের ওপর দুধ সাদা ঢেউয়ের খেলা দেখতে দেখতে এখানে সময় কেটে যায় অনায়াসে। কিছুক্ষণ পর আমরা পা বাড়ালাম তোসা দে মার ক্যাসেলের দিকে। হালকা চড়াই এই পথে কিছু দূর যেতে না যেতেই বারবারই আপনাকে দাঁড়িয়ে পড়তে হবে প্রকৃতির সাজ আর এই অপূর্ব লোকেশনের তারিফ করার জন্য। নানা জায়গা থেকে ছবি ভিডিও তুলে গ্যালারি ভরে উঠতে লাগলো সবার ফোনে। এমন একটা জায়গায় এলে দু চোখ ভরে দৃশ্য দেখে আর অসংখ্য ছবি তুলেও যেন মনের আশ আর মেটে না। বেশ অনেকটা সময় নিয়ে এখানে দাঁড়িয়ে এই মেঘলা দিনে সমুদ্রের এক অন্যরকম রূপ উপভোগ করলাম আমরা। সি বিচের একপাশে দাঁড়িয়ে থাকা পাহাড়ের ওপরেই রয়েছে প্রায় 840 বছরের পুরনো প্রাচীন এক রোমান দুর্গের ধ্বংসাবশেষ, যা তোসা দে মার সৈকতের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। আর এই সৌন্দর্যকে স্মৃতিতে ধরে রাখতেই প্রত্যেক দিন হাজার হাজার পর্যটক এখানে ভিড় জমান। অবশ্যই আমরাও সেই তালিকা থেকে বাদ গেলাম না। মনের আশ মিটিয়ে সবার ছবি তোলা হলে পাহাড়ি পাকদণ্ডী পথে পায়ে পায়ে নিচে নেমে এলাম সবাই, আর গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়লাম বার্সেলোনার পথে। যদি ওয়াটার স্পোর্টসে ইন্টারেস্ট থাকে তাহলে লা এস্তার্তিতে আসাটাই বেটার। আর জেনারেলি আসার পরে ওয়াটার স্পোর্টসগুলো বুক করাই ভালো। যদি কেউ এখানেকার জেনারেলি হোটেলের চেক ইন হয় 3টের সময়, 3 PM। তো তারপরে ওর আশেপাশে এসে ইন জেনারেল ওই বিচের ধারে যে মার্কেট আছে ওর মধ্যে ওইখানেই স্পোর্টসের সেন্টারগুলো থাকে, ওয়াটার স্পোর্টসের সেন্টারগুলো। সেখানে গিয়ে কথা বলে পরের দিন কখন স্কুবা ডাইভিং, স্নোরকেলিং, গ্লাস বোট, যেটা যার যেটা করার ইচ্ছা সেটা কথা বলে ঠিক করে প্ল্যান করে পরের দিনের জন্য করতে পারে। এতে সুবিধাটা হবে একটা হচ্ছে ওয়েদার বোঝা যাবে, আর আরেকটা যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে কথা বলে কিছুটা রেটও ডিসকাউন্ট পাওয়া যেতে পারে। সেই জন্য অ্যাডভান্স বুকিং এই ওয়াটার স্পোর্টসগুলোর জন্য করে না আসাই ভালো, এটা আমার মনে হয়। আর আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা যেহেতু রোড ট্রিপ করছি বাই কার, আমি স্পেনে গাড়ি নিই জেনারেলি সেন্তুরো থেকে। যে সমস্ত আদার কার ভেন্ডারগুলো আছে প্রচণ্ড এক্সপেন্সিভ হয় স্পেনে। সেন্তুরো কম্প্যারেটিভলি অনেক লো কস্টে ভালো ভালো গাড়ি দেয়। এখন যে গাড়িটা আমি চালাচ্ছি অডি, আমার পড়েছে 4 দিনে মোটামুটি গাড়ির অল ইন্স্যুরেন্স অ্যান্ড সব কিছু নিয়ে পড়েছে 208 ইউরো মতো। আর অন্যান্য যে ভেন্ডারগুলো আছে সেগুলোতে প্রচুর রেট বেড়ে যায়। আর পার্কিং যেখানে হোটেল নেওয়া হবে তাদের ফ্রি পার্কিং থাকে, কিন্তু যদি কারো ফ্রি পার্কিং না হয় পাবলিক পার্কিং এই বিচ সাইডগুলোর এরিয়াগুলোতে পাওয়া যায়। তো অনেক সময় পাওয়া যায় না, তবে অনেক সময় যায় না পাওয়া, সেক্ষেত্রে হোটেলের প্রাইভেট পার্কিং থাকেই। আর যদি একান্তই কোথাও গিয়ে পার্কিংয়ের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে টেল প্যাক বলে একটা পার্কিংয়ের অ্যাপ আছে, টেল প্যাক। সেখান থেকে দেখে নেওয়া যেতে পারে যে আপনি যে জায়গাটায় যাবেন সেই জায়গাটাতে কোনো টেল প্যাকের পার্কিং আছে কিনা। আরেকটা কোনো অ্যাপ আছে, আমি নামটা ভুলে যাচ্ছি। দুটো অ্যাপ আমি জেনারেলি ইউজ করি। তো আমি এক্ষুনি গেছিলাম তোসা দি মার যে ক্যাসেলটা আছে, তো ওর সামনেই একটা টেল প্যাকের আছে, পার্কিং লট আছে। সেখানে আমি গাড়ি রেখেছিলাম অ্যারাউন্ড 1 hour 45 minutes। তো রেট পড়লো 5 euro 80 cent। তো গাড়িটাকে আপনি পার্ক করিয়ে যতক্ষণ রাখলেন তারপরে পেমেন্ট করতে হয়। এখানকার সিস্টেম এটাই, ওদের সিস্টেমে চলে আসবে কতক্ষণ গাড়ি রাখা হয়েছে, কতক্ষণ, মানে আপনি যখনই ঢুকলেন ওরা নাম্বার প্লেট দেখে রেজিস্টার করে নেয়, সেই মতো চার্জ হয়। তো এটাই হচ্ছে গিয়ে মোটামুটি যারা রোড ট্রিপে আসবে এইগুলো খেয়াল রাখলেই বেটার। প্রায় 90 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঘন্টা দেড়েকের মধ্যে আমরা পৌঁছে গেলাম বার্সেলোনা শহরে। এখানে থাকার জন্য অরিজিৎদা আগে থেকেই একটা এয়ারবিএনবি বুক করে রেখেছিল। গাড়িটা পার্কিং লটে রেখে এবার এয়ারবিএনবির মালকিনের সঙ্গে আমরা চলে এলাম
দিব্যি সুন্দর করে সাজানো অ্যাপার্টমেন্টে। শহরের বুকে বেশ সুবিধাজনক একটা লোকেশনে মেন রোডের ওপরেই দাঁড়িয়ে থাকা বিশাল ফ্ল্যাটটায় ঢুকতেই পছন্দ হয়ে গেল সবার। ঘরের প্রতিটা কোণায় সমস্ত প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি ঘর সাজানোর নানা জিনিস দেখে মালকিনের রুচির প্রশংসা না করে পারলাম না। কোথাও এতটুকু বাহুল্য নেই, আর কি সুন্দর ছিমছাম। দুটি বেডরুমের মতো বাথরুমটিও গোছানো। বার্সেলোনাতে আমাদের এয়ারবিএনবিতে সমস্ত লাগেজগুলো রেখে একটু ফ্রেশ হয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি শহরের রাস্তায়। আমরা এই মুহূর্তে যাচ্ছি সাগ্রাদা দি ফ্যামিলিয়া, যেটা এখন পৃথিবীর মধ্যে সবথেকে বড় ক্যাথলিক চার্চ। তো ভীষণ এক্সাইটিং একটা এক্সপিরিয়েন্সের সাক্ষী হতে চলেছি আমরা। তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আমাদের এয়ারবিএনবি থেকে একদম কাছেই রয়েছে নিয়ারেস্ট মেট্রো স্টেশনটা। মেট্রো ধরে অল্প সময়ের মধ্যেই আমরা চলে এলাম সাগ্রাদা ফ্যামিলিয়া ক্যাথিড্রালের সামনে। মিনিট 5 মতো হেঁটে আমরা এলাম মেট্রো স্টেশনে। আর মেট্রো স্টেশন থেকে আমরা কাটলাম একটি পাস, আর সেই পাসে আমরা খরচা করলাম 12 ইউরো। আর তাতে আমরা 8 জনের যাতায়াতের জন্য পাস পেলাম। আর যেহেতু আমরা 4 জন আর একটা বাচ্চা, তো সেটা 4 জনের পাসে আমাদের হয়ে গেছে। আর সেই পাসটাতে একটা বিশেষত্ব রয়েছে, যদি আপনি 75 মিনিটের মধ্যে যদি আপনারা অন্য কোনো জায়গায় ট্রান্সফার করেন সেম জোনের মধ্যে, এটা হচ্ছে জোন 1, তাহলে আপনাদের ট্যাপিং করতে হবে, কিন্তু সেটার জন্য পাসের যে ভাড়াটা কাটার সেটা আর কাটবে না। তো সেটা একটা ইম্পর্টেন্ট টিপস বলে মনে হলো আমার। বলাই বাহুল্য, অ্যান্টনি গাউডের ডিজাইন করা প্রায় 144 বছর ধরে গড়ে ওঠা বিশালাকার এই আশ্চর্য স্থাপত্যের সামনে দাঁড়িয়ে নিজেদের যেমন সামান্য মনে হচ্ছিল, তেমনি বিস্ময় আর এমন এক অভিজ্ঞতার সাক্ষী হতে পারার উত্তেজনায় চঞ্চল হয়ে উঠছিল প্রত্যেকের মন। সাগ্রাদা ফ্যামিলিয়ার ভেতরে ঢুকতে হলে প্রায় মাসখানেক আগে থেকেই প্রি বুকিং করতে হয় এন্ট্রি টিকিট। স্পেনের এই ট্রাভেল প্ল্যানটা করার সময় এই টিকিটের দাম এতটাই বেশি ছিল যে আমরা আর সাগ্রাদার ভেতরে ঢোকার টিকিট কাটিনি। বাইরে থেকেই বিনামূল্যে চারদিকটা ঘুরে দেখে আর মন ভরে ছবি তুলেই আমরা আশ মিটিয়ে নিলাম। তাছাড়া একই দিনে আরো দুটো জায়গা দেখার ছিল আমাদের, তাই কিছুক্ষণের মধ্যেই এখান থেকে বেরিয়ে পড়লাম সবাই। সাগ্রাদা ফ্যামিলিয়া দেখে আমরা এখন আরেকটা মেট্রো স্টেশনে এসে গেছি। আমরা এখন যাব গথিক কোয়ার্টার্সে। তো এখান থেকে আবার আরেকটা মেট্রো ধরে আমরা সেখানে পৌঁছবো, আর স্টেশন থেকে বেরিয়ে আবার হাঁটতে হাঁটতে চারদিকটা ঘুরে দেখব। মেট্রো থেকে নেমে কিছু দূর হেঁটে পৌঁছে গেলাম গথিক কোয়ার্টারের কাছে। প্রায় 1000 বছরের পুরনো এই জায়গাটি আপনারা অনেকেই নিশ্চয়ই জিন্দেগি না মিলেগে দোবারা সিনেমায় দেখে থাকবেন। আমাদের এবারের বাকেট লিস্টেও স্বাভাবিকভাবেই জায়গা করে নিয়েছিল বার্সেলোনার বুকে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক এই গথিক কোয়ার্টার। পুরনো এইসব অলিগলিতে ঘুরতে ঘুরতে স্থানীয় নানা শিল্পীর অপূর্ব কিছু শৈল্পিক আত্মপ্রকাশের সাক্ষী থাকার অভিজ্ঞতাও হলো উপরি পাওনা হিসেবে। মুগ্ধতার রেশ নিয়ে চলতে চলতে বিকেলের দিকে আমরা চলে এলাম বার্সেলোনার আরেক বিখ্যাত আকর্ষণ আর্ক ডি ট্রায়াম্ফের সামনে। 1888 সালে তৈরি এই সেরেমোনিয়াল গেটওয়েটি দেখতে প্রতিদিন বহু পর্যটক ভিড় জমান এই চত্বরে। সাধারণত হোয়াইট লাইমস্টোন বা মার্বেল পাথরে তৈরি বেশিরভাগ ইউরোপিয়ান আর্কিটেকচারের থেকে একে আলাদা করে তুলেছে লাল ইটের ব্যবহার। এখানে ঘুরতে ঘুরতেই হঠাৎ এক পশলা বৃষ্টি শুরু হয়ে গেল। সঙ্গে যদিও ছাতা ছিল, তবে এখনো অনেক বেড়ানো বাকি, তাই আজকের মতো আমরা ফিরে চললাম ঘরের পথে। পরিচয়ের চোখে এই ভ্রমণগুলি আপনাদের কেমন লাগছে
তা আমাদের অবশ্যই জানান কমেন্ট করে। আর সেই সঙ্গে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আসি, খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ভিডিওতে। আনটিল দেন, টাটা।